পৃথিবীও বুঝি আজ লজ্জা পাচ্ছে নীতির এমন পরিণতি দেখে। সুদূর মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। পাখিরা ডানা ঝাপটে নিড়ে ফিরছে। পৃথিবীর বুকে নেমে আসছে আধার। কৃত্রিম আলো জ্বলে উঠেছে রাস্তায়। হোস্টেলের ঠিক বাহিরে দাঁড়িয়ে আছে নীতি। দৃষ্টি তার সামনের দিকে, কিছু ভাবনায় মশগুল। ওপর তালার জানালা থেকে হাবিবা ডেকে চলছে একাধারে নীতিকে। নীতির সেদিকে হুঁশ নেই। অগত্যা হাবিবা নিচে আসলো। নীতির কাঁধে হাত দিয়ে মৃদু ধাক্কা দিয়ে বলে উঠল, এই, কখন থেকে ডাকছি তোকে, শুনছিস না কেন? মৃদু সেই ধাক্কায় চমকে লাফিয়ে উঠল নীতি। দু হাত দিয়ে মুখ ঢেকে মৃদু চিৎকার করে বলল, হাবিবা, আমার মুখ জ্বলছে। ওরা আমাকে শেষ করে ফেলেছে। হাবিবা নীতির কথার কোনো আগা মাথা খুঁজে পেল না। এগিয়ে এসে মুখের সামনে থেকে হাত সরিয়ে বলল, কে শেষ করে ফেলেছে তোকে? আর মুখ কেন ছলসে তোর? অ্যাসিড, এই দেখ অ্যাসিড। কথাটা বলে মুখ দেখিয়ে নিজের দিকে তাকালে আটকে ওঠে। তড়িঘড়ি করে ফোনের ক্যামেরা অন করে মুখের সামনে ধরে, দেখে সব ঠিকঠাক আছে। নীতি শরীরে চোখ বুলালো, না সে তো ঠিক আছে। তাড়াতাড়ি করে পেছনে ফিরে তাকালো। সামনেই নিলয় এক চেলা দাঁড়িয়ে আছে। এই চেলাকে দেখেই নীতি ভয়ে এমন দুঃস্বপ্ন কল্পনা করে বসেছিল। আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে রুমে চলে আসলো। ভয়ে তার বুক কাঁপছে, শরীরের লোম দাঁড়িয়ে গেছে। কি ভয়ানক সেই দুঃস্বপ্ন! এক পাও রাখবে না হোস্টেলের বাহিরে নীতি। গুটিসুটি হয়ে বিছানার এক প্রান্তে বসলো। হাবিবা রুমে এসে নীতিকে ভয়ে চুপসে যেতে দেখে এগিয়ে আসলো। বাহিরে নিলয়ের চেলাকে দেখেই হাবিবা নীতিকে ডেকে উঠেছিল যেন না চায়। আর যাই হোক, এই ফেনী শহরকে দিয়ে বিশ্বাস থাকলেও নিলয়ের নামক পুরুষকে দিয়ে নেই। নীতিকে এত ডাকছিল, কিন্তু নীতি শুনছিলই না। অগত্যা নিচে গিয়েছিল নিয়ে আসতে, কিন্তু কি এমন হলো যে মেয়েটা এমন ভয়ে সিটিয়ে আছে। হাবিবা পাশে বসলো। নীতির শরীর ঘেমে একাকার। হাবিবা মাথায় হাত রাখতেই নীতির চাপটে জড়িয়ে ধরে কেঁদে উঠল। হাবিবা ফরকে গেল, বলল, কি হয়েছে নিতু? কাঁদছিস কেন ইয়ার? আমাকে বল, তা না হলে বুঝবো কি করে? নীতি হেঁচকি তুলতে তুলতে সব খুলে বলল। হাবিবা অবাক হয়ে তাকালো। এক দণ্ডে কি থেকে কি ভেবে বসেছে এই মেয়ে। নীতির মাথায় হাত বুলিয়ে বলল, পাগল মেয়ে, কী সব ভাবছিস নিজেকে নিয়ে? এসব ভাবিস না। তোর তো ভার্সিটি সব কাজ কমপ্লিট। যাওয়ার আগে এসব কেউ ভাবে? আর আমিও পাগলের মতো তোকে একা ছাড়তে নিয়েছিলাম। শিট! চোখে মুখে পানির ছিটা দিয়ে আয়, আমি অন্য কিছু রান্না করে আনছি। হাবিবা চলে গেল। নীতির হাত পা শরীর এখনো কাঁপছে। পাশ থেকে ফোনটা নিয়ে নেহালের নম্বরে কল লাগালো। নেহাল রোহানের সাথে বসেই কথাবার্তা বলছিল। নীতির কল পেয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো নীতি, বল। নীতি কাঁদো গলায় বলল, ভাই। নেহাল বসা থেকে উঠে দাঁড়ালো। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে নীতি? বোন গলার স্বর এমন শোনাচ্ছে কেন? ভাই, আমি আর থাকবো না ফেনি। আমাকে কাল এসেই নিয়ে যাও। আমি কাল সকালে চলে আসবো বোন। আগে বল কি হয়েছে? রোহান ভ্রু কুচকালো নেহালের অস্থিরতা দেখে। মুখের দিক তাকিয়ে রইল, কি বলছে শোনার জন্য। কিছু হয়নি ভাই। আমি আর থাকবো না এই ভয়ঙ্কর শহরে। প্লিজ কাল এসে নিয়ে যাও। আমার ভয় করছে। নিলয় কিছু করেছে? মুহূর্তেই স্মৃতিতে ভেসে উঠল সেই দৃশ্য। নীতি মুখ চেপে ধরল। রোহান ফোনটা কেড়ে নিল। গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে নীতি? নিলয় কি করেছে? রোহানের কণ্ঠস্বর শুনে নীতির আরো কান্না পেল। মুখে হাত রেখেই বলল, রোহান ভাই, আমাকে নিয়ে যান না। আমাকে প্লিজ নিয়ে যান। কি হয়েছে বলবি তো, নাকি এসে থাপড়াবো তোকে? কোনটা? কিছু হয়নি, আমাকে কাল এসে নিয়ে যাবেন। ফোন কেটে দিল নীতি। রোহান ফোনের স্ক্রিনে তাকালো। নীতি ভয় পেয়েছে নিশ্চয়ই কোনো বিষয়ে। নেহালের দিকে তাকিয়ে বলল, নীতির রুমমেটের নাম্বার আছে? হুম। কল লাগা।
নেহাল কল লাগিয়ে রোহানের হাতে দিল। ফোন রিসিভ হতেই রোহান বলল, নীতির রুমমেট তুমি? হাবিবা ফোনের স্ক্রিনে ভালো করে তাকালো। এটা তো নীতির ভাইয়ের নম্বর, কিন্তু কণ্ঠস্বর এমন অচেনা কেন? হ্যাঁ ভাইয়া। নীতির কি হয়েছে? ও এমন ভয় পেয়েছে কেন? আপনি কে? আমি রোহান। ওহ, তাহলে নীতি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। কি স্বপ্ন? হাবিবা ব্যাখ্যা দিয়ে সব বলল। রোহানের হাতে মুঠোবন্দি হয়ে আসলো, কপালে রাগ ফুলে উঠেছে। ফোনটা ধপ করে কেটে দিয়ে টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে বের হলো। নেহাল কিছু বলার সুযোগ পেল না। হাবিবা রান্না শেষ করে খাবার নিয়ে বসে আছে নীতির সামনে। নীতি খাবার খাচ্ছে না, ভয়ে এখনো শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। হাবিবা ভাতের লোকমা নীতির মুখের সামনে ধরে বলল, ওটা তোর শুধুমাত্র কল্পনা ছিল নীতি, তেমন কিছুই হয়নি। খাবারটা খেয়ে নেই আর। নীতি হা করে। হাবিবা খাইয়ে দেয়, কিন্তু নীতি খাবারটা গিলতে পারে না। গিলতে কষ্ট হচ্ছে, বিচ্ছে খাবারগুলো গলায়। নীতি পানি খেয়ে বলল আর খাবে না। জোর না করতে হাবিবা আর জোর করলো না। নিজে খাবার খেয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়ল নীতির পাশে। রাত 11টার দিকে নীতির ফোন বিকট আওয়াজে বেজে ওঠে। নীতির সবে চোখটা বন্ধ হয়ে আসছিল। ফোনের আওয়াজে ধরফরিয়ে উঠল। রোহানের নম্বর দেখে ভ্রু কুচকালো। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রোহান বলে উঠল, ঝটপট ব্যাগ গুজিয়ে হোস্টেলের নিচে আয়, আমি দাঁড়িয়ে আছি। নীতি হন্তদন্ত হয়ে বিছানা ছেড়ে বেলকনিতে আসলো। নিচে তাকাতেই দেখলো গাড়িতে হেলান দিয়ে রোহান দাঁড়িয়ে আছে। আপনি এখানে কেন এখন? রোহানের সোজা সাপটা জবাব। তোকে নিতে এসেছি, তাড়াতাড়ি আয়। রোহান ফোন কেটে দিল। নীতি রুমে আসলো। হাবিবাকে ডেকে বলল সে চলে যাবে। হাবিবা উঠে নীতিকে হেল্প করলো গোছাতে। নীতি বোরকাটা পরে হাবিবাকে জড়িয়ে ধরে বলল, সাবধানে থাকিস, আসছি। পৌঁছে ফোন দেবি। নীতি মাথা নাড়িয়ে বেরিয়ে আসলো রুম থেকে। হাবিবা বেলকনিতে গিয়ে দাঁড়ালো। নীতি হোস্টেলের গেটের সামনে আসতেই রোহানকে দেখতে পায়। রোহান নীতির হাত থেকে ব্যাগটা নিয়ে গাড়ির পেছনে রাখে। নীতি বেলকনির দিকে তাকাতেই হাবিবা হাত নাড়িয়ে বিদায় জানায়। নীতির চোখ ঝাপসা হয়ে আসে। আর দেখা হবে না হয়তো তাদের, আর আশাও হবে না ফেনী শহরে। নীতি গাড়িতে উঠে বসলো। রোহানও উঠে বসলো গাড়িতে। গাড়ি স্টার্ট দিতেই নীতি জানালা দিয়ে মাথা বের করে শেষবারের মতো হাবিবাকে দেখে নিল। মনে মনে বলল, সাবধানে সুস্থভাবে থেকো হাবু। গাড়ির সিটে মাথা এলিয়ে দেয় নীতি। বুকের ব্যথাটা বাড়ছে ক্রমশ। নীতি জোরে জোরে শ্বাস নিল, চোখ বন্ধ করে। রোহান আর চোখে দেখে চলছে নীতিকে। নীতির মুখ ভয়ে শুকিয়ে একটুখানি হয়ে গেছে। খারাপ লাগছে অনেক। নীতির চোখ মেলে তাকালো, ছোট্ট করে বলল, হুম। রোহান এক হাত বাড়িয়ে বলে, এখানে আয়, ভয় পাস না। নীতির সিট বেল্ট খুলে এগিয়ে আসলো রোহানের কাছে। রোহান নীতিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। নীতি রোহানের শার্ট খামচে ধরে বুকে মাথা রাখলো। রোহানের সারা শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। কেমন একটা লাগলো। নীতির মুখের দিকে তাকাতেই দেখলো নীতির চোখ বন্ধ করে আছে। গরম নিঃশ্বাস রোহানের বুকে এসে পড়ছে। রোহান সারা রাস্তা এভাবেই গাড়ি চালিয়ে নিজের বাসায় এসে পৌঁছালো রাত 1টার দিকে। নেহাল ছিল রোহানের বাসাতেই। দরজা খুলে নীতি আর রোহানকে একত্রে দেখে অবাক হলো। ছেলেটা এত রাতে তার বোনকে নিয়ে আসতে গিয়েছিল। নীতি ঘুমে ঠুলছে। রোহান নেহালকে বলল পাশের রুমে গিয়ে নীতিকে শুয়ে দিতে। নেহাল বোনকে ধরে পাশের রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। রোহানের এখন নিজেকে হালকা লাগছে। কথাগুলো শোনার পরে মন কেমন অস্থির হয়ে গিয়েছিল। নীতিকে চোখের সামনে দেখার প্রয়াস জেগেছিল মনে। তাই তো চলে গেল। নেহাল কথা বলতে আসলে রোহান বিছানায় শুয়ে বলে কাল সকালে কথা বলবে। রাতে নিকোষ কালো অন্ধকারের বুক চিরে মসজিদ ইমামের কণ্ঠে আজানের ধ্বনিতে চারপাশটা আলোকিত হতে শুরু করলো। পাখি ডাকছে জানালা দিয়ে। গা হালকা করা মৃদু বাতাস বইছে।
সারা রাত সাদমানের ঘুম হয়নি। সকালের অপেক্ষায় ছিল আজ যে রজনীদের বাসায় যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। সাদমানের সেটা নিয়ে তর্স হয়েছে না। ঘুম থেকে উঠেই বাবা মায়ের রুমের সামনে গিয়েছে, দরজায় কড়া নেড়ে ঘুম থেকে তাদের জাগালো। তারা আর তাড়াতাড়ি রেডি হতে বলল। সাইদুল ইসলাম ভীষণ বিরক্ত ছেলের উপর। এত সকালে কেউ ডাকে? আর এমন বিয়ে পাগল কেউ হয়? একটা মাত্র ছেলে, না মেনেও স্বস্তি নেই। অগত্যা তার স্বামী স্ত্রী ফ্রেশ হলেন। এদিকে সাদমান ফ্রেশ হয়ে গোসল করে পরিপাটি হয়ে রেডি হয়েছে। খাবার টেবিলে খাবার খেতে আসলে সবাই হা করে তাকায়। পাঞ্জাবি পরে একদম নতুন জামাই জামাই ভাব। রুয়াদ তো বলেই ফেললো। কোথাও যাবেন নাকি ভাইয়া? সাদমান হাত ধুতে ধুতে বলে। হ্যাঁ, তোমাদের বাসায় তো যাব। রুয়াদ সাফায়েতের দিকে তাকালো। সাফায়েত এক মনে খাবার খাচ্ছে। ভাইয়া সেটা তো দুপুরে, আপনি এখনই যাবেন? সাদমান সহসা তাকালো রুয়াতের পানে। দুপুরে কেন? সকালে গেলে কি হবে? শুভ কাজে কেউ দেরি করে? আয়োজনেরও তো একটা ব্যাপার স্যাপার আছে ভাইয়া। কোনো আয়োজন করতে হবে না, আমরা যাব, কথা বলবো, বিয়ের ডেট ফিক্স করব। আর সেই উপলক্ষে আমি রেস্টুরেন্ট থেকে সবার খাওয়ার অর্ডার দিব। সাফায়েত খাওয়া শেষে হাত ধুয়ে উঠে যেতে যেতে বলল। তুই পাগল দেখে আমরা পাগল হইনি। দুপুরে যাবার কথা হয়েছে, তার মানে আমরা দুপুরেই যাব। এতক্ষণ ধৈর্য ধরে বসে থাক। সাদমান সাফায়েতের দিকে তাকিয়ে বলল। আমি কি তোমার বিয়েতে এমন বাগড়া দিয়েছিলাম? উল্টো হেল্প করেছিলাম, মনে নেই? তুমি হেল্প না করে আমার শুভ কাজ এমন পিছিয়ে দিচ্ছ কেন? সাদমান, হচ্ছে কি? আমরা ওনাদের বলেছি দুপুরের কথা, সেখানে সকাল সকাল গেলে বিষয়টা কেমন দেখায় একটু ভাব। বলেছে কেন দুপুরের কথা? বলতে পারলে না সকালের কথা? সাইদুল ইসলাম তপ্ত শ্বাস ফেলল, বলল। আমার ভুল হয়ে গেছে বাপ, আমাকে মাফ করে দাও। রুয়াদ পারছে না তো পেট ফাটিয়ে হাসতে। অনেক কষ্টে হাসি আটকিয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে উপরে চলে আসলো। রুমে এসে পেট ফাটিয়ে হাসা শুরু করলো। সাফায়েত আর চোখে তাকিয়ে বলল। হাসছো কেন? সাদমান ভাইয়ার অবস্থা দেখে কেমন বিয়ে পাগল হয়ে গেছে। ইস, আপনিও যদি আমাকে বিয়ে করার আগে এমন বিয়ে পাগল হতেন, তাহলে কি হতো? সবাই বুঝতো সাফায়াত ইমতিয়াজ নোয়াশ বউ পাগল। লোকজনদের বুঝিয়ে আমার কি লাভ? আমার বউ একান্ত বুঝলেই এনাফ, আর কারো বোঝার দরকার নেই। সবাই জানে আপনি আনরোম্যান্টিক পারসন। সাফায়েত এগিয়ে এসে রুয়াতের কোমর চেপে ধরে বলল। সত্যি আমি আনরোম্যান্টিক? মোটেও না, আমার থেকে বেশি রোম্যান্টিক আপনি। কাছে আসলেই তো বোঝা যায়। চোখ টিপ দিয়ে বলল রুয়াত। সাফায়েত মুচকি হেসে রুয়াতের নাকের ডগায় চুমু খেলো। ফিসফিস করে বলল। তুমি এত হট যে তোমার সংস্পর্শে আসলে আমিও হট হয়ে যাই। তপ্ত দুপুর। রুয়াত ম্যাজেন্টা কালারের শাড়ি পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবার দেখে নিল। সাফায়েত বিছানায় পা তুলে বসে রুয়াতকে দেখে চলছে। হাতে থাকা ঘড়িটার দিকে একবার চোখ বুলিয়ে হতাশ হয়ে বলল। আর কতক্ষণ রুয়াদ? রুয়াত পাশ ফিরে তাকালো, বলল। কেমন লাগছে আমাকে আগে বলুন, তারপর বলছি কতক্ষণ লাগবে। সাফায়েত চোখ ফিরিয়ে নিয়ে বলল। ভালো লাগছে। রুয়াত এগিয়ে আসলো। সাফায়েতের মুখটা নিজের দিকে ফিরিয়ে এনে চোখ বড় বড় করে তাকিয়ে বলল। আমার দিকে তাকিয়ে বলেন কেমন লাগছে। বিশাল বড় একটা কমপ্লিমেন্ট চাই। সাফায়েত রুয়াতের চোখের দিকে তাকিয়ে বলল। So beautiful, so elegant, just looking like a wow, just looking like a wow. রুয়াত সাফায়েতের গাল থেকে হাত সরিয়ে ফের আয়নার সামনে দাঁড়িয়ে বলে। সত্যি আমি জানতাম আমাকে সুন্দর লাগবে। সাফায়েত গা ছেড়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। এত সময় নিয়ে সাজলে যে কাউকেই সুন্দর লাগবে। রুয়াত ভ্রু কুচকে বলল। কই এত সময় নিয়ে সাজলাম, মাত্র তো 2 ঘন্টা লেগেছে। এখন বের হওয়া যাক। আমার ভাইটার কথা একটু ভাবো, বেচারা সকাল থেকে অপেক্ষা করছে। চলুন। সাফায়েত রুয়াতের হাত ধরে বসার ঘরে আসলো। সাদমান পায়চারি করছে। সাফায়েত রুয়াতকে দেখা মাত্রই এগিয়ে গিয়ে অস্থির কণ্ঠে বলল। কখন বের হবে ব্রো? কখন দেখে অপেক্ষা করছি। সাফায়েত খালা আর খালুর দিকে তাকিয়ে বলল। মনি, তোমরা গাড়িতে গিয়ে বসো। ওনারা চলে গেলেন। সাদমানও পেছন পেছন যেতে চাইলে সাফায়েত ডেকে বলে। তুই কোথায় যাচ্ছিস?
তোকে কি যেতে বলেছি? আমি যাব না তো কে যাবে? ব্রো, তুমি আর রোয়াদ কিন্তু অনেক দেরি করাচ্ছ। দিস ইজ নট ফায়ার। আমি মানিব্যাগটা রুমে রেখে এসেছি, এনে দে। সাদমান রাখতে রাখতে মানিব্যাগ আনতে চলে গেল। রুয়াদ সাফায়েতের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, আপনি বারবার সাদমান ভাইয়ের পেছনে লাগেন কেন? আমার ভাই, আমি লাগবই। সাদমান মানিব্যাগটা এনে সাফায়েতের হাতে ঠেসে ধরিয়ে দিয়ে বলে। এবার তো চলো। সাফায়েত রুয়াতের হাত ধরে হাঁটা ধরে বলে, চল। ৮ ঘন্টার মধ্যে রুয়াতরা চলে আসে এ বাড়ি। রুয়াত এসে মাকে হেল্প করছে। বসার ঘরে বসে আছে কবির শিকদার, সাফায়েতের মা, সাদমানের বাবা আর সাদমান। সাদমান বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। আশ্চর্য, রজনীকে দেখার জন্য তার চোখ দুটো মরিয়া হয়ে যাচ্ছে। হৃদস্পন্দনটা দ্রুততর করে বেড়ে চলছে, অথচ কেউ রজনীকে আনছে না। রুয়াত প্লেটে মিষ্টি আর পানি নিয়ে এসে সেন্টার টেবিলে রাখলো। সাফায়েতের পাশে বসে বলল, মা, খালা আম্মা, খালু মিষ্টি খান। সাদমানের বাবা মিষ্টি করে হেসে বলল, আগে তোমার আপুকে আনো রুয়াত, শুভ কাজটা সেরে তারপর মিষ্টি মুখ করি সবাই। সাদমান খুশি হলো বাবার এহেন কথায়। রুয়াত মাথা নেড়ে চলে গেল উপরে। রজনী রুমে পায়চারি করছে। শরীরে তার লেমন কালারের শাড়ি, হাত ভর্তি কাচের ছুরি, চুলগুলো খোপা করে, মাথায় বেলি ফুলের গাছরা, মুখে হালকা প্রসাধনী ব্যবহার। রুয়াত এগিয়ে এসে বোনকে জড়িয়ে ধরল, কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলে, পৃথিবীর সব সুখ আমার আপুটার হোক, জীবনটা খুশিতে পূর্ণ হয়ে যাক। রজনী স্মিত হাসল, তার বুকটা ধরফর করছে। সাদমানকে জিজ্ঞাসা করেছিল তার বাবা মাকে সব বলেছে কিনা। সাদমান বলল বলেছিল। রজনী অবাক হয়েছে, সব জেনেও কি করে ছেলের বউ বানাতে চায়। রুয়াত রজনীকে নিয়ে নিচে নামলো। সাদমানের নজরে আসতেই সাদমান সেই থেকেই চেয়ে আছে, চোখের পলক ফেলতে ভুলে গেছে। রুয়াত রজনীকে সাদমানের পাশে বসালো। সাদমানের বাবা মার পছন্দ হলো রজনীকে, দেখতে বেশ সুন্দর। রজনীর বাবার সাথে কথা বলে বিয়ের ডেটটা এই মাসের 30 তারিখে ঠিক করলো। এটাও জানালো বিয়ের শেষে রজনীকে তারা তাদের সাথে নিয়ে যাবে, যেহেতু তারা আমেরিকা থাকছে পার্মানেন্ট। সাদমান সবার অগোচরে রজনীর হাতে ধরলো। রজনী ছাড়াতে চাইলে আরো চেপে ধরলো। মুখের সামনে হাত এনে ফিসফিস করে বলল, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে রজনী। রজনী কিছু বলল না প্রত্যুত্তরে। সকলে মিষ্টি মুখ করলো। তারপর দুপুরে লাঞ্চটা করে বিকেল হতে চলে গেল সবাই। রুয়াতকে থাকতে বলেছিল রুয়াতের শাশুড়ি, কিন্তু রুয়াত থাকেনি। বাড়িতে এত মানুষ, তার শাশুড়ি একা হাতে রান্না বান্না বাড়ির কাজ করবে, তাই চলে আসলো। সাফায়েত সবাইকে বাসায় পৌঁছে দিয়ে রুয়াতকে নিয়ে বের হলো সন্ধ্যের আগ দিয়ে বাড়ি থেকে অল্প একটু দূরে থাকা ঝিলের পাড়ে। শীতল বাতাস চারিদিকে, লোকজনের কিছুটা সমাগম। ঝিলের পানিতে পা ভিজিয়ে বসে আছে কিছু যুগলবন্দি প্রেমিক প্রেমিকা। সাফায়েত রুয়াতকে নিয়ে ঝিলের পাশে থাকা বেঞ্চে বসালো। পাশ থেকে চলে যাওয়া ছোলা বাদাম বিক্রি করা লোককে ডেকে ছোলা আর বাদাম কিনলো সাফায়াত। রুয়াতের হাতে এক প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, খেতে খেতে চারিপাশ দেখো, ভালো লাগবে। রুয়াত বাদাম ছুলে খেতে লাগলো। আশেপাশে তাকাতে হঠাৎ চোখ গিয়ে আটকালো কিছুটা দূরে গাছের নিচে বসে থাকা রোহানের দিকে। রোহানের সাথে রয়েছে একটা মেয়ে, যে মনের সুখে আইসক্রিম খাচ্ছে, আর রোহান তাকিয়ে দেখছে। রুয়াতের মনে হলো মেয়েটা রোহানের গার্লফ্রেন্ড। রুয়াত চোখ সরিয়ে নিল, সাফায়েতের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। রোহান নিতির আইসক্রিম খাওয়া দেখছে। এই নিয়ে 3টে খেলো। রোহানের বিরক্ত লাগছে, এত আইসক্রিম কেউ খায়? ঠান্ডা লাগবে তো। এই ছেলের পারে এসেছিল নিতির মনটা ভালো করতে, অথচ এরেও বিপাকে পড়তে হলো। রোহান তপ্ত শ্বাস ফেলে দাঁত চেপে বলল, হয়েছে খাওয়া নাকি আরও খাবি? নিতি আইসক্রিমটা শেষ করে বলল, এখন লাগবে না, বাসায় যাওয়ার সময় কিনে দিয়েন, বাসায় গিয়েই খাবো। তাহলে চল ঝিলের কাছে। আমি পানিতে পা ভিজাবো। রোহান নিতির হাত ধরে ঝিলের পাশে আসলো। পায়ের জুতা খুলে বসে পানিতে পা ভিজালো দুজন। নিতি এগিয়ে আসলো রোহানের দিকে। রোহানের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে পানিতে পা ছটফটিয়ে বলল,
এবার সুন্দর লাগছে। রোহান মুখ অন্যদিকে ঘুরিয়ে হালকা বাঁকা হাসল। সন্ধে নেমে আসতেই নীতি রোহানকে টেনে বাসায় চলে আসলো। রোহান নীতির বাসায় পৌঁছে দিয়েছে। আসার পথে অবশ্য নেহাল আর নেহালের বাবার সাথে একটু আলাপ সালাপ করে এসেছে। নিজের বাসায় আসতেই নীতি ফোন দিয়েছে। রোহান বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, 20 মিনিটও হয়নি, এর মধ্যেই ফোন? পৌঁছিয়ে গেছেন বাসায়? হ্যাঁ। খাবার খেয়ে ঘুমান। বুয়া আজ রান্না করে যায়নি? ওমা, তাহলে খাবেন কি? ঘরে বিস্কুট চানাচুর আছে, নুডলস রান্না করে খেয়ে নিবনে। আপনার রান্না করা লাগবে না, রাখছি। নীতি ফোনটা কেটে অনলাইন থেকে ভাত, মাংস, ডাল, ভাজি অর্ডার করে রোহানের ঠিকানায় দিয়ে দিল। ঘণ্টাখানেকের মধ্যেই রোহানের বাসায় কলিং বেল বাজে। রোহান মুচকি হাসে, মনে করে নীতি এসেছে হয়তো নেহালের সাথে, কিন্তু দরজা খুলে ডেলিভারি ম্যান হাতে করে খাবার নিয়ে এসেছে। রোহানের ফোনে কল আসে। রোহান রিসিভ করলে ওপাশ থেকে নীতি বলে, খাবারটা রিসিভ করে খেয়ে নিন। রোহান রিসিভ করলো। বিল পে করতে চাইলে ডেলিভারি ম্যান বলল বিল পে করা হয়েছে। রোহান দরজা আটকালো। রুমে এসে নীতিকে বলল, খাবার কেন পাঠাতে হবে তোর? আপনি খাবেন সেজন্য। আচ্ছা, আমি ভিডিও কল দিচ্ছি। নীতি ফোন কেটে ভিডিও কল দিল। রোহান রিসিভ করলো। নীতি দেখলো রোহান প্যাকেট থেকে এক এক করে খাবার বের করছে। আমি কি রাক্ষস? এত খাবার? খাওয়া শুরু করেন যতটা পারেন। রোহান খেতে লাগলো। নীতিকে তাকিয়ে থাকতে দেখে হাতের লোকমাটা এগিয়ে দিয়ে বলে, তাকিয়ে আছিস, পেট খারাপ করবে, হা কর। নীতি হা করলো। রোহান নিজের মুখ নিয়ে বলল, খেয়েছিস? নীতি হেসে বলল, হ্যাঁ, ইয়াম্মি। তুই খেয়েছিস রাতে? খেয়েছি। আচ্ছা, ঘুমিয়ে পড় তাহলে, আমারও খাওয়া শেষ। নীতি শুভরাত্রি বলে ফোনটা কেটে বিছানায় এসে শুয়ে পড়ল। লম্বা লম্বা শ্বাস টেনে বিড়বিড় করে বলল, কোনো একটা রাত আসুক যে রাতে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো, আর একটা সকাল আসুক শীঘ্রই যে সকালের সূচনা হবে আপনাকে দেখে। আচ্ছা, তুই এত ভালো কেন বলতো? রোহানের কথায় পিছু ফিরল নীতি। কোমরে ওড়না বেঁধে রান্না করছিল। স্মিত হেসে ফের খুন্তি দিয়ে তরকারি নাড়াচাড়া করতে করতে জবাব দিল, আপনি আজ জানলেন আমি এত ভালো? রোহান দেওয়ালে হেলান দিয়ে বুকে 2 হাত গুজে বলল, আগে জানলেও সেভাবে বুঝিনি, তবে এখন বেশ ভালো করে জানি আর বুঝি। নীতির মুখ প্রসারিত হলো। কড়াইতে টুকটাক আওয়াজ তুলে বলল, এই জানাটা কতদিন থাকবে? যদি তুই অনুমতি দিস তো চিরকাল এই জানায় জেনে থাকবো। দিবি অনুমতি? তড়িৎ গতিতে পেছনে ফিরল নীতি। লোকটা অনুমতি চাইছে। সে কি জানে না নীতি সেই ভালোবাসার প্রথম দিন থেকেই নিজ থেকে অনুমতি দিয়ে রেখেছে? সে তো জানে তাকে নীতি প্রচণ্ড রকমের ভালোবাসে, জেনেও চাইছে অনুমতি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।